সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই তোমরা ভালো আছো। গত ক্লাসে আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে আলোচনা করেছিলাম। তো আমাদের আলোচনার বিষয়বস্তু হলো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাকে নিয়ে। তো স্থানাঙ্ক ব্যবস্থা দুই প্রকার, একটা হলো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা আর একটা হলো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তো এই ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা জানার আগে আমরা একটু কার্টেসীয় সমতল সম্পর্কে জেনে নিই। কার্টেসীয় সমতল কি সে বিষয়টা একটু জেনে নিই, তারপর আমরা সিরিয়াল অনুযায়ী কার্টেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ককে নিয়ে আলোচনা করব। তো কার্টেসীয় সমতল হলো ফরাসি গণিতবিদ রেনে দেকার্ত পরস্পরচ্ছেদী দুটি সরলরেখাকে অক্ষরেখা বিবেচনা করেন। এই পরস্পরচ্ছেদী রেখা দুইটি পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে মূল বিন্দু এবং রেখা দুটিকেও আয়তক্ষ হিসেবে নামকরণ করেন। তাহলে কি পরস্পরচ্ছেদী ফরাসি গণিতবিদ রেনে দেকার্ত পরস্পরচ্ছেদী দুটি সরলরেখা অঙ্কন করেন। এই সরলরেখা দুইটিকে অক্ষরেখা নামকরণ করেন। এই সরলরেখা দুটি পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে তাকে মূল বিন্দু এবং রেখা দুটিকে আয়ত অক্ষ হিসেবে নামকরণ করেন। এদের মধ্যে যে অনুভূমিক যে রেখাটা, এই অনুভূমিক রেখাটাকে এক্স অক্ষ, অনুভূমিক রেখাটাকে এক্স অক্ষ বা বুজ, এক্স অক্ষ বা বুজ, উলম্ব রেখাটিকে ওয়াই অক্ষ বা কুটি নামে অভিহিত করেন। অনুভূমিক রেখাটাকে এক্স অক্ষ বা বুজ বলে এবং ওয়াই অক্ষ উলম্ব রেখাটিকে ওয়াই অক্ষ বা কুটি বলে অভিহিত করেন। আচ্ছা, এখন এই যে আমরা কাজটা করছি, এই কাজটা যে তলে আমরা করছি, যে তলটির মধ্যে আমরা এই কাজটা সম্পন্ন করছি, আমরা সেই তলটাকেই বলবো আসলে কার্টেসীয় সমতল। তা কার্টেসীয় সমতলটা কি সেটাই আমি আসলে তোমাদের সাথে পরিচয় করে দিতে চাইছি, সেটা চেনানোর চেষ্টা করছি। তো কার্টেসীয় সমতলটা আমরা বুঝে গেলাম। এখন আসো যে স্থানাঙ্ক ব্যবস্থা দুই ধরনের, কার্টেসীয় স্থানাঙ্ক আর হলো পোলার স্থানাঙ্ক। তো কার্টেসীয় স্থানাঙ্কটা কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তো কার্টেসীয় স্থানাঙ্কটা তুমি যদি বুঝতে চাও তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে এক্সাম্পলের মাধ্যমে কার্টেসীয় স্থানাঙ্কটা দিয়ে একটু আলোচনা করি, তাহলে তোমরা খুব সহজে বিষয়টা বুঝতে পারবা আশা করি। তো তোমাকে যদি আমি বলি যে এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, আমরা সেটা জানতে পারছি। তোমাকে যদি বলি যে এক্সাম্পলটা আমি এমন দিতেছি যেন তোমরা সহজে বুঝতে পারো বিষয়টা, যে ওয়াই অক্ষ থেকে 5 মিটার দূরে একটি পিঁপড়ার অবস্থান নির্ণয় করো। ওয়াই অক্ষ থেকে 5 মিটার দূরে। তো ওয়াই অক্ষ থেকে 5 মিটার দূরে লক্ষ্য করো বিষয়টা, ওয়াই অক্ষ থেকে 5 মিটার দূরে ওয়াই অক্ষ থেকে 5 মিটার দূরে একটা পিঁপড়ার অবস্থান তুমি নির্ণয় করবা। তো এখন কথা হলো যে ওয়াই অক্ষ থেকে 5 মিটার দূরে পিঁপড়ার অবস্থানটা কি আসলে তুমি নির্ণয় করতে পারবা সঠিকভাবে? না, সেটা নির্ণয় করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? দেখো, ওয়াই অক্ষ থেকে 5 মিটার দূরে পিঁপড়াটা এই জায়গাতেও থাকতে পারে, 5 মিটার দূরে পিঁপড়াটা এই জায়গাতেও থাকতে পারে, ওয়াই অক্ষ থেকে 5 মিটার দূরে এখানেও থাকতে পারে, ওয়াই অক্ষ থেকে 5 মিটার দূরে এখানেও থাকতে পারে। তাহলে আসলে পিঁপড়াটা অবস্থান কোথায় সেটা কিন্তু নির্ণয় করা সম্ভব না। তাহলে এখন আসলে আমাদের পিঁপড়াটার অবস্থান নির্ণয় করার জন্য আরও কিছু নির্দেশনার দরকার। সেটা কি দেখো, এখন যদি আমি তোমাকে বলি যে ওয়াই অক্ষ থেকে 5 মিটার দূরে এবং এক্স অক্ষ থেকে উপরে 7 মিটার দূরে তুমি পিঁপড়াটির অবস্থান নির্ণয় করো, তাহলে ওয়াই অক্ষ থেকে 5 মিটার এবং এক্স অক্ষ থেকে উপরে 5-7 মিটার দূরে তুমি পিঁপড়াটার অবস্থান কিন্তু পেয়ে যাবা। পিঁপড়াটির অবস্থান সঠিকভাবে তুমি নির্ণয় করে ফেলবে। তো ওয়াই অক্ষ থেকে 5 মিটার এবং এক্স অক্ষ থেকে উপরের দিকে 7 মিটার দূরে তুমি পিঁপড়াটার অবস্থান কিন্তু সঠিক অবস্থান তুমি পেয়ে যাবা। তাহলে এটা যদি বিন্দু হয় তাহলে এই বিন্দুটার
অবস্থান আমরা পেয়ে গেলাম, বিন্দুটার অবস্থান আমরা পেয়ে গেছি। এখন এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? এই বিন্দুটার স্থানাঙ্ক হবে 5,7। এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? 5,7। সেটা কিভাবে? কারণ আমরা জানি স্থানাঙ্কে প্রথমে বুঝের মান বসে বা এক্সের বুঝ বা এক্সের মান বসে, কমা দিয়ে তারপর কুটি বা ওয়ের মান বসে। আচ্ছা, তাহলে এখানে বুঝ বা এক্সের মানটা 5 কি করে হলো, কুটি বা ওয়ের মানটা 7 কি করে হলো? লক্ষ্য করো, অক্ষ থেকে এই বিন্দুটার যে দূরত্ব, অক্ষ থেকে যে এই বিন্দুটার দূরত্ব, সেই দূরত্বটা আসলে কার মান? এক্সের মান। সেই দূরত্বটা কার মান? এক্স বা বুঝের মান। তাহলে আমরা এখানে জানতে পারলাম যে অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হলো ওই বিন্দুর বুঝ। অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্বটা কি? ওই বিন্দুর বুঝের বা এক্সের মানের সমান, এক্সের মান। আর এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর যে দূরত্বটা, দেখো এই দূরত্বটা আসলে কার মান? কার মানের সমান? ওয়ের মানের সমান, ওয়ের মান। এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর এই বিন্দুটার দূরত্বটা, এই দূরত্বটা এক্স অক্ষ থেকে এই বিন্দুর যে দূরত্বটা, দেখো এই দূরত্বটা কার মান? ওয়ের মান নির্দেশ করতেছে। তাহলে এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব, এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব ওই বিন্দুর খুঁটির সমান, ওই বিন্দুর খুঁটির মান নির্দেশ করে। তাহলে এখানে আমরা দেখতে পারলাম যে কোনো বিন্দুর বুঝ, বিন্দুর বুঝ, তাহলে এই বিষয়টা একটু তোমরা লিখে নিতে পারো যে বিন্দুর বুঝ ইকুয়াল টু বিন্দুর বুঝ ইকুয়াল টু, বুঝটা কত? ওয়াই অক্ষ থেকে বিন্দুটার দূরত্ব, ওয়াই অক্ষ থেকে বিন্দুর দূরত্ব বা লম্ব দূরত্ব। তাহলে বিন্দুর বুঝ কি? ওয়াই অক্ষ থেকে ওই বিন্দুর যে লম্ব দূরত্বটা সেটাই হলো বিন্দুর বুঝ। আর বিন্দুর খুঁটি, বিন্দুর খুঁটি কি হবে? বিন্দুর খুঁটি হবে এক্স অক্ষ থেকে বিন্দুর দূরত্ব, এক্স অক্ষ থেকে বিন্দুর যে লম্ব দূরত্ব, এক্স অক্ষ থেকে বিন্দুর যে লম্ব দূরত্ব, সেই দূরত্বটাই হবে বিন্দুর খুঁটি। তাহলে আমরা এই কথাটা কিন্তু আমরা মাথায় রাখবো যে বিন্দুর স্থানাঙ্ক যদি পেতে চাই, স্থানাঙ্কে বুঝের মানটা কী হবে? বুঝের মানটা হবে ওয়াই অক্ষ থেকে ওই বিন্দুটার দূরত্ব। আর বিন্দুর খুঁটির মানটা কী হবে? খুঁটির মানটা হবে এক্স অক্ষ থেকে ওই বিন্দুটার দূরত্ব। তাহলে আমরা বিন্দুটার স্থানাঙ্ক পেয়ে যাব। ওকে, এখন আসলে আমাদের এখানে জানার বিষয় কি? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তো কার্তেশীয় স্থানাঙ্কটা কি সেটা আসলে বুঝতে গিয়ে আমরা এখানে এটা নিয়ে আলোচনা করলাম। এখন লক্ষ্য করো, এই যে স্থানাঙ্কটা পাইলাম, এই স্থানাঙ্কটাই আসলে কার্তেশীয় স্থানাঙ্ক। এই স্থানাঙ্কটাই হলো কার্তেশীয় স্থানাঙ্ক, অর্থাৎ যে এক্স এবং ওয়াই এর সমন্বয়ে যে আমরা স্থানাঙ্ক পাবো সেগুলো সবই কি? কার্তেশীয় স্থানাঙ্ক। তাহলে এখন আমি কার্তেশীয় স্থানাঙ্কের সংজ্ঞাটা আমরা কি করে দিব? কার্তেশীয় স্থানাঙ্কের সংজ্ঞাটা দিব এভাবে, লক্ষ্য করো, কার্তেশীয় স্থানাঙ্কের সংজ্ঞাটা আমরা কি করে দিব? যে এখানে যে স্থানাঙ্কটা পাইলাম সেটা কি? দুইটা অক্ষের সাহায্য নিয়ে কিন্তু আমরা স্থানাঙ্কটা পাইছি। আগে কিন্তু একটা অক্ষের সাহায্যে চেষ্টা করছিলাম, কিন্তু আসলে আমরা স্থানাঙ্কটা সঠিকভাবে পাইনি। তাহলে আমরা এই স্থানাঙ্কটা পাইতে গিয়ে আসলে কয়টা অক্ষের সাহায্যে পাইছি? দুইটা অক্ষের সাহায্যে পাইছি। তাহলে অক্ষদ্বয়ের সাহায্যে, অক্ষদ্বয়ের সাহায্যে মানে আয়ত অক্ষ, অক্ষগুলোকে আমরা কি বলি? আয়ত অক্ষ বলতে পারি। যে আয়ত অক্ষের সাহায্যে বা অক্ষগুলোর সাহায্যে যে স্থানাঙ্ক পাওয়া যায়, অক্ষদ্বয়ের সাহায্যে যে স্থানাঙ্ক পাওয়া যায় তাকে কার্তেশীয় স্থানাঙ্ক বলে। তাহলে লিখে নিতে পারো যে কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক অক্ষদ্বয়ের সাহায্যে, অক্ষদ্বয়ের সাহায্যে যে স্থানাঙ্ক পাওয়া যায়, অক্ষদ্বয়ের সাহায্যে যে স্থানাঙ্ক পাওয়া যায় তাকে কার্তেশীয় স্থানাঙ্ক বলে, কার্তেশীয় স্থানাঙ্ক বলে। অক্ষদ্বয়ের সাহায্যে যে স্থানাঙ্ক পাওয়া যায় তাকে কার্তেশীয় স্থানাঙ্ক বলে। আশা করি তুমি কার্তেশীয় স্থানাঙ্কটা ভালো করে বুঝতে পারছো। তো এখন দেখো, আমরা জানি যে এটা এই দিকটা হলো এক্স অক্ষের ধনাত্মক দিক, আর এই বামের দিকটা হলো এক্স অক্ষের ঋণাত্মক দিক। উপরের দিকটা হলো ওয়াই অক্ষের ধনাত্মক দিক, আর নিচের দিকটা হলো ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। অর্থাৎ এদিকে এক্সের ধনাত্মক মান বসবে, এই মূলবিন্দুর এই পাশে এক্সের ঋণাত্মক মান বসবে। মূলবিন্দুর উপরের দিকে ওয়াইয়ের ধনাত্মক মান বসবে, মূলবিন্দু নিচের দিকে ওয়াইয়ের ঋণাত্মক মান বসবে। এখন
অর্থাৎ এদিকে x এর ধনাত্মক মান, এদিকে x এর ঋণাত্মক মান, উপরের দিকে y এর ধনাত্মক মান, নিচের দিকে y এর ঋণাত্মক মান। এখন লক্ষ্য করো এই মূল বিন্দু থেকে তুমি এদিকে গেলে x এর মান পাবা বা বাম দিকে গেলেও x এর মান পাবা। যদি ডান দিকে যাও x এর মান পাবা, বাম দিকে যাও x এর মান পাবা। কিন্তু এখানে কত তাহলে মানটা? তুমি ডান দিকেও গেলে না, বাম দিকেও গেলে না, এখানে তাহলে মানটা কত? তাহলে এখানে মানটা আমরা বুঝতেছি মানটা কত? 0। এখানে x এর মানটা কত? 0। তাহলে x এর মান মানে বুঝের মান 0 এখানে। তারপর লক্ষ্য করো তুমি উপরের দিকে গেলে y এর পজিটিভ মান পাবা, নিচের দিকে আসলে y এর নেগেটিভ মান পাবা। তাহলে এখানে y এর মানটা কত? এখানে y এর মানটা ইনিশিয়ালি 0। তাহলে এখানে y এর মানটা 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি মূল বিন্দুতে x এর মানও 0, y এর মানও 0, মানে বুঝের মানও 0, কোটির মানও 0। তাহলে মূল বিন্দু স্থানাঙ্কটা আমরা কত পাইলাম? মূল বিন্দু স্থানাঙ্ক আমরা পাইলাম 0,0। প্রথমে বুঝের মান কমা তারপর কোটির মান। তাহলে আমরা এখানে পাইলাম মূল বিন্দুর স্থানাঙ্ক, মূল বিন্দুর স্থানাঙ্ক আচ্ছা, মূল বিন্দুর ইংরেজি শব্দ কি? অরিজিন। অরিজিনের প্রথম বর্ণ ও দ্বারা মূল বিন্দুকে সূচিত করা হয়। তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক ও কত পাইছি? 0,0। তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম 0,0। ওকে, মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা কত পাইলাম? 0,0। আচ্ছা, এখন লক্ষ্য করো তুমি এই মূল বিন্দু থেকে উপরের দিকে গেলে y এর পজিটিভ মান পাবা, নিচের দিকে গেলে y এর নেগেটিভ মান পাবা। ঠিক এখানেও যদি তুমি উপরের দিকে যাও তাহলে y এর পজিটিভ মান পাবা, নিচের দিকে গেলে y এর নেগেটিভ মান পাবা। x অক্ষের উপর যে কোনো বিন্দু থেকে, x অক্ষের উপর যে কোনো বিন্দু থেকে উপরের দিকে গেলে y এর পজিটিভ মান, নিচের দিকে গেলে y এর নেগেটিভ মান। তার মানে এখানে y এর মান 0, তাহলে এখানে y এর মান 0, এখানে y এর মান 0, এখানে y এর মান 0। কারণ এখান থেকে y উপরের দিকে গেলে y এর পজিটিভ মান পাবা, নিচের দিকে গেলে y এর নেগেটিভ মান পাবা। তার মানে x অক্ষের উপর যে কোনো জায়গায় y এর মানটা কত? 0। x অক্ষের উপর যে কোনো জায়গায় মানে যে কোনো বিন্দুতে, x অক্ষের উপর যে কোনো বিন্দুতে y এর মান 0, মানে কি? কোটির মান 0। x অক্ষের উপর কোনো বিন্দুতে, x অক্ষের উপর কোনো বিন্দুর কার মান 0? কোটির মান 0। ওকে, তাহলে একটা পয়েন্ট পেয়ে গেলাম যে x অক্ষের উপর কোনো বিন্দুর খুঁটি 0, অর্থাৎ y = 0। x অক্ষের উপর যে কোনো বিন্দুতে, x অক্ষের উপর যে কোনো বিন্দুতে y এর মানটা কি? 0। x অক্ষের উপর y এর মানটা কি? 0। কোনো বিন্দুর y এর মান 0, মানে কোটির মান 0। ওকে, একইভাবে তুমি এখান থেকে ডান দিকে গেলে x এর ধনাত্মক মান পাবা, বাম দিকে গেলে x এর ঋণাত্মক মান পাবা। ঠিক এখান থেকেও ডান দিকে গেলে x এর ধনাত্মক মান, বাম দিকে গেলে x এর ঋণাত্মক মান। এখান থেকেও ডান দিকে গেলে x এর ধনাত্মক মান, বাম দিকে গেলে x এর ঋণাত্মক মান। নিচের দিক থেকেও ডান দিকে গেলে x এর ধনাত্মক মান, বাম দিকে গেলে x এর ঋণাত্মক মান। তার মানে এখানে x এর মানটা 0, তার মানে এখানেও x এর মান 0। এখান থেকে ডান দিকে গেলে x এর ধনাত্মক মান পাবা, বাম দিকে গেলে x এর ঋণাত্মক মান পাবা। এখান থেকেও তুমি ডান দিকে গেলে x এর ধনাত্মক মান, বাম দিকে গেলে x এর ঋণাত্মক মান। তার মানে এখানে x এর মান 0, এখানেও x এর মান 0, এখানেও x এর মান 0, এখানেও x এর মান 0। তার মানে y অক্ষের উপর যে কোনো জায়গায়, মানে যে কোনো বিন্দুতে, y অক্ষের উপর যে কোনো বিন্দুতে x এর মানটা 0। y অক্ষের উপর যে কোনো বিন্দুতে x এর মান 0। তার মানে y অক্ষের উপর কোনো বিন্দুর বুঝের মানটা 0 হবে। y অক্ষের উপর যে কোনো বিন্দুতে x এর মান 0, তার মানে কি? y অক্ষের উপর যে কোনো বিন্দুর বুঝের মানটা 0। ওকে, তাহলে আরেকটা পয়েন্ট পেয়ে গেলাম, লিখে নাও। y অক্ষের উপর কোনো বিন্দুর বুঝ 0, অর্থাৎ বুঝ 0, তার মানে কি? x এর মান 0। y অক্ষের উপর যে কোনো বিন্দুতে x এর মান 0। ওকে, তাহলে আমরা আরেকটা পয়েন্ট পেয়ে গেলাম। ওকে, আমরা তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক সম্পর্কে ডিটেইলস আলোচনাটা সেরে ফেললাম। এখন আসো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এখন আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থাকে নিয়ে আলোচনা করব। দেখো, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। পোলার স্থানাঙ্কটা কি? পোলার স্থানাঙ্ক
তো পোলার শব্দটা আসলে আসছে ইংরেজি শব্দ পুল থেকে। এই পুল থেকেই পোলার শব্দটা আসছে। এই পুল মানে কি? পুল মানে হলো মেরু বা মূলবিন্দু, মেরু বা মূলবিন্দু। পোলার শব্দটা আসছে পোলার শব্দটা আসছে কোথাও হতে? ইংরেজি শব্দ পুল থেকে। আর এই পুল মানে কি? পুল মানে হলো মেরু বা মূলবিন্দু। এখন আমরা এই পোলার স্থানাঙ্ক যদি বুঝতে চাই তাহলে এখানে কিন্তু একটা বিষয় তোমাকে ক্লিয়ার হয়ে গেল। পোলার স্থানাঙ্ক ব্যবস্থার জন্য মূলবিন্দু মানে কি? মূলবিন্দু মানে হলো পুল, মূলবিন্দুকে আমরা বলবো পুল। তো পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় পুল মানে মূলবিন্দু। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু হয়ে গেছে। কি সেটা? পরীক্ষায় কিন্তু তোমরা এমসিকিউ আকারে বা অ্যাডমিশন টেস্টে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসে। যে তাহলে আমরা এখানে দেখলাম যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় মূলবিন্দুই হলো পুল। মানে পুল মানে কি? মূলবিন্দু, মূলবিন্দু মানে কি? পুল। আচ্ছা, এখন মূলবিন্দু স্থানাঙ্ক আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কত থেকে আসছি? 0 0। তাহলে এই ক্ষেত্রে পোলার স্থানাঙ্ক ব্যবস্থার জন্য মূলবিন্দুই কি? পুল কি? পুল মানেই হলো মূলবিন্দু। তো মূলবিন্দু মানে কি? পুল। তো পোলার স্থানাঙ্ক অবস্থায় পুল মানে মূলবিন্দু। তাহলে মূলবিন্দু স্থানাঙ্ক 0 0, তার মানে পুলের স্থানাঙ্ক কত? 0 0। তাহলে আমরা বুঝতে পারলাম যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় পুলের স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় পুলের স্থানাঙ্ক, পুলের স্থানাঙ্ক মানে কি? মূলবিন্দু স্থানাঙ্ক। মূলবিন্দু স্থানাঙ্ক 0 0, তার মানে পুলের স্থানাঙ্ক কত? 0 0। তাহলে কোশ্চেনটা আসে এরকমভাবে যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় পুলের স্থানাঙ্ক কত? পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় পুলের স্থানাঙ্ক কত? তাহলে পুলের স্থানাঙ্ক হলো 0 0। মানে পুল মানেই কি? পুল মানে কি? মূলবিন্দু। মূলবিন্দু স্থানাঙ্ক 0 0 মানে পুলের স্থানাঙ্ক 0 0। ওকে, তাহলে আমরা এখানে একটা এমসিকিউ কোশ্চেন কিন্তু পেয়ে গেছি। ওকে, এখন দেখো আসলে এই পোলার স্থানাঙ্কটা যদি তুমি বুঝতে চাও তাহলে এটার জন্য আমি একটা এক্সাম্পল দিব যেন তুমি পোলার স্থানাঙ্কটা আসলে খুব সহজেই আত্মস্থ করতে পারো। সেই জন্য একটা এক্সাম্পল আমরা দেখব। এক্সাম্পলটা দেখো, মনে করো এরকম যে একটা গাছ আছে, একটা গাছ, হ্যাঁ, একটা গাছ এরকম, একটা গাছের গোড়ার পাশে আমি একটা বস্তুকে পুঁতে রাখছি। গাছের গোড়ার পাশে আমি একটা বস্তুকে কি করছি? পুঁতে রাখছি। আচ্ছা, গোড়ার কাছে আমি কি করছি? একটা বস্তুকে পুঁতে রাখছি। আচ্ছা, এখন তোমাকে বলা হলো যে আমি যে বস্তুটাকে পুঁতে রাখছি তুমি সে বস্তুটাকে একটু খনন করে তুলে নিয়ে আসো। এখন তোমাকে আমি একটা ডিরেকশন দিয়ে দিলাম যে গাছের গোড়া থেকে 30 ডিগ্রি কোণে তুমি যদি খনন করো, গাছের গোড়া থেকে 30 ডিগ্রি কোণে যদি তুমি খনন করো তাহলে তুমি আসলে বস্তুটি পাবা। তাহলে কি বলছি যে গাছের গোড়া থেকে 30 ডিগ্রি কোণে যদি তুমি খনন করো তাহলে বস্তুটিকে খুঁজে পাবা। তাহলে তুমি কি করলা? তুমি কোদাল নিয়ে আসলে বস্তুটিকে খনন করে তোলার জন্য কোদাল নিয়ে তুমি খনন করতে গাছের গোড়া থেকে 30 ডিগ্রি কোণে খনন করতে শুরু করলা। গাছের গোড়া থেকে 30 ডিগ্রি কোণে তুমি খনন করতে শুরু করলা। এখন তুমি আসলে 30 ডিগ্রি কোণে যে খনন করতে শুরু করলা, 30 ডিগ্রি কোণে খনন করতে করতে তুমি দেখা যাইলো যে আসলে কোন দিকে তুমি 30 ডিগ্রি খনন করবা। খনন করতে 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 দেখা গেলো আসলে তুমি একটা গোল পুকুর বানায় ফেলাইছো। আসলে বস্তুটা তুমি খুঁজে পাও নাই। তাহলে এখানে তুমি বস্তুটা খুঁজে পাও নাই, পাবাও না। তাহলে তোমাকে এখানে বস্তুটা খুঁজে পাওয়ার জন্য আরও কিছু নির্দেশনার প্রয়োজন ছিল। সেই নির্দেশনাগুলো তুমি না জেনে যেহেতু খনন করছো সেই জন্য তুমি আসলে বস্তুটার সন্ধান পাও নাই। তাহলে বস্তুটার সন্ধান পাইতে গেলে কিছু নির্দেশনা তোমাকে দেখে নিতে হবে। তাহলে নির্দেশনাগুলো কি কি তোমাকে যদি আমি বলি এরকম যে তোমাকে একটা দিকে কিন্তু তুমি 30 ডিগ্রি কোণে কোন দিকের সাথে 30 ডিগ্রি কোণে তুমি খননটা করবা সেটা কিন্তু তোমার জানা ছিল না। তাহলে আমি প্রথমেই তোমার যে বিষয়টা দরকার যে গাছের গোড়া তো মূল পয়েন্ট, যে গোড়া থেকে এখন গাছের গোড়া থেকে 30 ডিগ্রি কোন দিকে 30 ডিগ্রি কোণে খনন করব। তাহলে আমি তোমাকে একটা দিক লাগবে, সেই দিকটা আমি মনে করি যে বলে দিলাম যে গাছের গোড়া থেকে দক্ষিণ দিকে গাছের গোড়া থেকে দক্ষিণ দিকে 30 ডিগ্রি কোণে এবং 100 মিটার দূরত্বে, গাছের গোড়া থেকে দক্ষিণ দিকে 30 ডিগ্রি কোণে 100 মিটার দূরত্বে তুমি বস্তুটাকে রেখে আসছি, তুমি খনন করে নিয়ে আসো। তাহলে কিন্তু দেখো তোমাকে আর এই গোল পুকুর বানানোর কিন্তু কোনো রকম দরকার নাই। তুমি সরাসরি গাছের দক্ষিণ দিকটা খুঁজে নিলা। দক্ষিণ দিকটা খুঁজে নেওয়ার পর 30 ডিগ্রি কোণে
30 ডিগ্রি কোণে তুমি 100 মিটার দূর পর্যন্ত গিয়ে যদি তুমি খনন করো তাহলেই কিন্তু সরাসরি তুমি বস্তুটা পেয়ে যাবা। এই যে এক্সাম্পলটা আমি দিলাম, যদি তুমি এই এক্সাম্পলটা বুঝে থাকো তাহলে আসলে আমরা এই বস্তুর অবস্থান পেয়ে গেলাম, মানে কি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা খুঁজে পেয়ে গেলাম। যদি তুমি আমার কথাটুকু এক্সাম্পলটুকু বুঝে থাকো তাহলে এই বস্তুটার অবস্থান পাইলাম, মানে কি পোলার স্থানাঙ্ক খুঁজে পাইলাম। কিভাবে লক্ষ্য করো তাহলে দেখো, তাহলে এখানে গাছের গোড়া মানে মূলবিন্দু, গাছের গোড়া মানে কি মূলবিন্দু। মূলবিন্দু থেকে একটা দিক লাগবে, গাছের গোড়া তো পাইলাম, একটা দিক লাগবে, দিকটা কি x অক্ষের ধনাত্মক দিক, x অক্ষের ধনাত্মক দিক। তো মূলবিন্দু থেকে x অক্ষের ধনাত্মক দিকে, মূলবিন্দু থেকে x দিক লাগবে, দিকটা কি বলছি, দিকটা হলো x অক্ষের ধনাত্মক দিক। যেখানে আমরা বলছিলাম দক্ষিণ দিক, সেটা কিন্তু সেই দিকটা কেমন দিক, সেদিকটা হলো x অক্ষের ধনাত্মক দিক। তাহলে মূলবিন্দু থেকে x অক্ষের ধনাত্মক দিকের সাথে, মূলবিন্দু থেকে x অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণে 100 মিটার দূরে, তাহলে এখানে 30 ডিগ্রি কোণটা তো আমরা দেবো না, এটা কোণটা যে কোনো কিছু হতে পারে, তাহলে এখানে আমরা অনির্দিষ্ট কোণটা দিয়ে দেই। থিটা কোণে, নির্দিষ্ট কোণ থিটা এবং নির্দিষ্ট দূরত্ব, সেই দূরত্বটা কত আর মনে করো। নির্দিষ্ট দূরত্বে কোনো বিন্দুর যে স্থানাঙ্কটা পাবো, এই বিন্দুর যে স্থানাঙ্কটা পাবো আর কমা থিটা, সেই যে বিন্দু স্থানাঙ্কটা পাবো সেই স্থানাঙ্কটাকে আমরা বলবো কি পোলার স্থানাঙ্ক। তাহলে এখানে কি পেলাম দেখো, পোলার স্থানাঙ্ক পাইতে গিয়া মূল বিন্দু লাগে, তারপরে কি x অক্ষের ধনাত্মক দিক, তারপরে একটা নির্দিষ্ট কোণ, একটা নির্দিষ্ট দূরত্ব, যা আমরা এখানে এক্সাম্পল থেকে আগে জেনে আসছি। গাছের গোড়া থেকে নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট কোণে, নির্দিষ্ট দূরত্বে, গাছের গোড়া থেকে নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট কোণে, নির্দিষ্ট দূরত্বে বস্তুটার অবস্থান পাই গেছিলাম। তাই গাছের গোড়া থেকে মানে কি মূলবিন্দু থেকে নির্দিষ্ট দিকে মানে x অক্ষের ধনাত্মক দিকে, নির্দিষ্ট কোণে মানে থিটা কোণে, নির্দিষ্ট দূরত্ব মানে কি আর, নির্দিষ্ট দূরত্বে কোনো বিন্দুর যে স্থানাঙ্ক কত পাবা আর কমা থিটা, সেটাকেই বলবো আমরা কি পোলার স্থানাঙ্ক। তাহলে এখন পোলার স্থানাঙ্কের ব্যবস্থার সংজ্ঞাটা তুমি কিন্তু ইজিলি বলতে পাবা এবং মনে রাখতে পাবা। কি সেটা, মূলবিন্দু থেকে x অক্ষের ধনাত্মক দিকের সাথে, মূলবিন্দু থেকে x অক্ষের ধনাত্মক দিকের সাথে একটি নির্দিষ্ট কোণে এবং নির্দিষ্ট দূরত্বে কোনো বিন্দুর স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্ক বলে। আমি আবার বলতেছি, মূলবিন্দু থেকে x অক্ষের ধনাত্মক দিকের সাথে, মূলবিন্দু থেকে x অক্ষের ধনাত্মক দিকের সাথে একটি নির্দিষ্ট কোণে এবং নির্দিষ্ট দূরত্বে কোনো বিন্দুর স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্ক বলে। আশা করি তোমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থাটা বুঝে গেছো। আচ্ছা, এখন তাহলে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা মূলবিন্দুকে কি বলি, পোল বলি। আর এই যে আমরা থিটা কোণটা দেখতেছি, থিটা কোণ, এই থিটা কোণকে বলা হয় ভেক্টরিয়াল কোণ। ভেক্টরিয়াল কোণ, ভেক্টরিয়াল কোণ, থিটা কোণটাকে আমরা বলবো কেমন কোণ, ভেক্টরিয়াল কোণ। তো এই থিটা কোণের মানটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তাহলে কোণের মানটা ধনাত্মক, আর ক্লকওয়াইজ ঘুরলে কোণের মানটা ঋণাত্মক। তাহলে ভেক্টরিয়াল কোণটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। আর এই আরটাকে আমরা বলবো ব্যাসার্ধ ভেক্টর। আরটাকে কি বলবো, ব্যাসার্ধ ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর। আরটাকে আমরা কি বলবো, ব্যাসার্ধ ভেক্টর। ওকে, তাহলে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক অবস্থা দুইটা সম্পর্কে আমরা কি ধারণা পেয়ে গেলাম। ওকে, তো আজকে আর দীর্ঘায়িত করব না, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা এই কার্তেশীয় স্থানাঙ্ক পোলার স্থানাঙ্কের সম্পর্ক নিয়ে আলোচনা করব, যে সেই সম্পর্ক থেকে আমরা গুরুত্বপূর্ণ বেসিক সূত্রগুলো পাবো, সেই সূত্রগুলোর সাহায্যে আমরা অঙ্ক শুরু করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।